রকি আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, দুই হুজুরের গপ্পে সকলকে স্বাগত। আজ আমার সঙ্গে রয়েছে সাহিত্যিক, গল্পকার এবং শিক্ষক ভাস্কর মজুমদার। ভাস্কর, স্বাগত। নমস্কার, অনেক ধন্যবাদ আমাকে এই দুই হুজুরের গপ্পর মতন এত সুন্দর একটি অনুষ্ঠানে ডাক দেওয়ার জন্যে। তার কারণ ছোটবেলা থেকে আমাদের ছোটবেলাটাই গড়ে উঠেছিল একদমই দূরদর্শন এবং তার সমস্ত অনুষ্ঠান দেখে। তা খুব সংযত হয়ে কথা বলছি, কিন্তু ভেতরে ভেতরে একটা খুবই উত্তেজনা চলছে। প্রথমে একটুখানি ভাস্কর ফিরে যাই, যে তোমার ছোটবেলার দিনগুলো কোথায় কেটেছে, কিভাবে কেটেছে, একটু সেই গল্পটা বন্ধুদেরকে। আমার ছোটবেলাটা টালিগঞ্জেই বলতে টেকনিশিয়ান স্টুডিওর উল্টো দিকে একটা গভর্নমেন্ট সরকারি আবাসন আছে, সেখানেই, যদিও সেটি আমার মাসির বাড়ি, কিন্তু সেখানেই আমি মানুষ হয়েছি। আমার মা বাবা কাছে থাকতেন না, আমি মাসির বাড়িতেই মানুষ। এবং সেই সময়টা আমাদের ধরো এই 80-90-এর দশকে, তখন তো মোবাইল ফোন ছিল না, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, দূরদর্শনই তখন এই কেবল টিভিরও এত রমরমা হয়নি। সেই আমাদের ছোটোবেলাটা খেলাধুলা, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এই যে সকালবেলা পড়তে বসা, সন্ধ্যেবেলা পড়তে বসা, তারপরে লেখালেখি করা, লেখা একে অপরকে দেখানো, কুইজ করা একে অপরের সঙ্গে, এই জিনিসগুলো এখনকার বাচ্চারাও নিশ্চয়ই করে, কিন্তু আমাদের এখন এত দূরে দাঁড়িয়ে মনে হয় যে ওই সময়গুলো একটা অপূর্ব সময় ছিল, একদম সেই গোল্ডেন পিরিয়ড। আমি যে স্কুলে পড়াশোনা করেছি, স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠ, আমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকেরও। এই আমরা যখন ফার্স্ট ব্যাচ, আমাদের টিচাররা তারাও তখন অতটা অভিজ্ঞ নন, তারা খুব যত্নে আমাদের পড়াতেন। আর তারা চেষ্টা করতেন কি, যে ওই ছেলে মেয়ে মানে আমাদেরকে যত রকমভাবে পড়াশোনাটা করানো, যত রকমভাবে আনন্দর এবং নানান রকম সহপাঠক্রমিক কার্যাবলীতে সাহায্য করা, যত রকমভাবে ইন্ডালজ করা যায় সেটা তারা করতেন। এবং তারপর আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিই। আর আমাদের ছোটোবেলায় আরেকটা জিনিসও প্রচণ্ড পরিমাণে হতো, যে অনুষ্ঠান, মানে ধরো স্কুলেরও স্পোর্টস থেকে শুরু করে রবীন্দ্র জয়ন্তী, এইগুলো একটা সাংস্কৃতিক পরিমণ্ডলেই আমি বড় হয়েছি। তাছাড়া আমাদের কোয়ার্টার্স যেটা ছিল, সেখানকার যে সাংস্কৃতিক ক্লাব, সেখানে সারা বছর অনুষ্ঠান, স্বাধীনতা দিবস পালন, ওখানেও রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যা বলে একটা খুব হতো। আচ্ছা, তারপরে আমাদের একটা খুব বিজয় সম্মেলনী একটা খুব জিনিস হতো, সেটা হচ্ছে, এখন সেটা আমি জানি না হয় কিনা, রচনা প্রতিযোগিতা। এইটা স্কুলেও হতো এবং আমাদের কোয়ার্টার্সের ওই ক্লাবেও হতো। সেই রচনা প্রতিযোগিতাতে আমি একবার ফার্স্ট হয়েছিলাম। আর স্কুলের যেটা হয়েছিল, সেটা আমার ওই লেখাটা স্কুল ম্যাগাজিনে গেছিল। আরেকবার আমাদের যে বাংলার টিচার ছিলেন, চন্দ্রানী ম্যাডাম, মৌসুমী ম্যাডাম, তারা আমাকে বারবারই বলতেন যে তুই বাংলাটা খুব ভালো লিখিস, তুই এরকম একটা কিছু লিখে আনতো। মানে আমাকে যেমন বরাদ দেওয়া হতো যে স্কুল ম্যাগাজিনে এটা তোকে লিখে আনতে হবে, তাই লিখে নিয়ে যেতাম। ছোটোবেলায় ভাবতাম যে বাংলা নিয়ে পড়াশোনা করব। তারপরে মাধ্যমিকে যখন পড়লাম, তখন হঠাৎ করে মাধ্যমিকে নতুন কিছু টিচার এলেন, দেবজ্যোতি স্যার, ওনার হাতে টেস্টে আমি ওই স্কুলেই লেটারের ওপরে মার্কস পেলাম। তখন সবার একটা নজর গেল আমার প্রতি, যে শুধু তো বাংলায় না, এ তো ইংরেজিতেও ভালো লিখতে পারে। তা মাধ্যমিক পাশ করলাম লেটার মার্কস নিয়ে। উচ্চ মাধ্যমিকে তখন তোমার দুটো করে পেপার,
ওই ইংরেজিতে মানে দ্বিতীয় ভাষা যে ইংরেজি, ইংলিশ বিতে সারা ওয়েস্ট বেঙ্গলে যত নম্বর হাইয়েস্ট উঠেছিল আমি 1 নম্বর কম পেয়েছিলাম। সেখান থেকে তারপরেই বাড়ির লোকের একটা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করো, আশুতোষে আমার ডিরেক্ট অ্যাডমিশন হয়েছিল। আমাদের মতন পরিবারগুলোতে কি জানো তো, আশুতোষই যেন মানে আশুতোষে পেয়ে গেছো তাহলে তোমাদের প্রেসিডেন্সি যাদবপুর কিচ্ছু করার, আমি পরীক্ষাই দিইনি। আশুতোষ যেন কাছ থেকে কাছে একটা বাসে করে চলে যাওয়া যাবে, হাজরা নামা যাবে। তারপরে কলেজে যাবার পরে আমার ইংলিশ অনার্স পড়া, ইংরেজি সাহিত্যের সঙ্গে আরও সম্পৃক্ততা তৈরি হওয়া, তখন উপন্যাস পড়ছি প্রচণ্ড, অরুন্ধতী রায়, সলমান রুশদি, কিরণ দেশাই, তখন না পরপর বুকার প্রাইজ পাচ্ছে ইন্ডিয়ার অনেক লেখক সাহিত্যিক, বিদেশের বই পড়ারও একটা প্রবণতা খুব বেড়ে গেল এবং বিদেশি ইংরেজি নিউজ পেপার পড়া। তারপরে দেখলাম যে ভাষা হিসেবে বাংলা আর ইংরেজির খুব দূরত্ব নেই, মানে কাছাকাছিও হতে পারে যদি কেউ পড়তে, এবং বিরোধ নেই, যদি কেউ পড়তে চায় দুটোই পড়তে পারে। এইভাবেই আমি ইংরেজি লেখা, বাংলা লেখা সমস্ত শুরু হয়ে গেল। আচ্ছা, তারপর মানে একদম মানে অফিশিয়ালি লেখা, সেই লেখালেখির কাজটা কখন থেকে শুরু হলো? যেটা সকলেরই হয়, যে হয়তো বাংলাতে সকলের, যে আমি প্রথম কবিতা লিখলাম, সে তো একদম 11-12 বলা বয়ঃসন্ধিকাল, সেই সময় সবাই প্রায়, এবং ছোটখাটো পত্রিকায় তখন তো ছাপাও হলো। তখন আজকের মতন যেমন সব জায়গাতে ইমেল করে পাঠিয়ে দেওয়া যায় সেই সিস্টেমটা তখন ছিল না, তখন চিঠি দেওয়ার সিস্টেম ছিল, পোস্টে পারে, তাও ছাপা হয়েছিল। এবং ছাপা হওয়ার পরে বস্তুত জানিয়ে রাখি, আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি আমি ওই স্কুলেই শিক্ষকতায় যোগ দিয়েছিলাম। আচ্ছা। এবং 17 বছর আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, উচ্চ মাধ্যমিক স্কুল, ইংরেজি পড়াই। তারপরে ওই কবিতা এদিক ওদিক ছাপা হচ্ছে, তারপরে একজন প্রকাশক প্রস্তাব দিলেন যে আপনার কবিতার বই বেরোক একটা। তা বেরোলো, এবং যদিও সেটা যে যা হয় সেলফ ফিন্যান্স ছিল, কিন্তু খুব যত্ন করে সেই প্রকাশক আমার কবিতার বইটির নাম ছিল হেরো আবেগের গুণিতক, সেই কবিতার বইটা বেরোলো এবং সবাই জানলো। মানে কি বলো, তুমি যে লেখো সেই একটা প্রমাণ যেন হাতে হাতে তুমি দিতে পারছো। মানে সেটা তো না হলে ডায়েরির পাতাতেই থেকে যায়, কিন্তু সেটা যে একটু সকলের কাছে। আমার বন্ধু ছিল, কবি বন্ধু, সে আমাকে উৎসাহ দেওয়ার জন্য বলেছিল, ভাস্কর চিন্তা নেই, রবীন্দ্রনাথও নিজের টাকা দিয়েই বই করেছেন, তুই বইটা কর। এটা বেশ সুন্দর। আচ্ছা, যখন এই এত কথা হচ্ছে, একটু তোমার লেখা থেকে তোমার ভালো লাগার কোনো লেখা বা কিছু অংশ যদি আমাদের একটু শোনাও। আমি পড়বো ঠিকই, তার আগে একটা কথা বলি যে এইটা লিখবার পরে আমি স্কুলে যখন চাকরি করছি তখন যাদবপুর ইউনিভার্সিটিতে একটা কম্পারেটিভ লিটারেচার ডিপার্টমেন্টের একটা বিশেষ কোর্স ওরা করান ট্রান্সলেশনের। সেখানেও আমি ট্রান্সলেশনের 6 মাসের কোর্স করলাম। প্রয়াত অধ্যাপক সমন্তক দাস, তারপর ওখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি ছিলেন সায়ন্তন দাশগুপ্ত, এবং আরও অনেক প্রফেসর আমাদের পড়ালেন। আমি ভালোই, মানে ওখানেও বেশ ভালো নম্বর নিয়ে ট্রান্সলেশনে পাশ করলাম। এই ট্রান্সলেশনে পাশ করবার পরে ভাবছি একটা বই ট্রান্সলেট করব বা কিছু করব। হাসদা সৌভেন্দ্র শেখর যুব পুরস্কারও পেয়েছেন ইংরেজিতে, এবং খুব মানে এখনকার কন্টেম্পোরারি ইংরেজিতে যারা লিখছেন খুব বড় নাম। ও আমাদের বয়সী হতে পারে। তখন ওর একটি বই ছিল, খুব নামকরা বই, মিস্টিরিয়াস এলিমেন্ট অফ রুপি বাস্কে। তা সৌভেন্দ্র করলো কি, আমি কিন্তু একেবারেই অনামি, ও ওই বইটা আমাকে দিয়ে বলল যে ভাস্কর আপনি এটা ট্রান্সলেট করুন। আমার যে আগের প্রকাশক তিনিও সানন্দে রাজি হয়ে গেলেন, এবং তিনি পুরো জিনিসটা, তার একটা যে আইনি দিক, তারপর পুরো জিনিসটা করে সেই আমার ওই বইটি আমার বাংলা অনুবাদে বেরোলো, রুপি বাস্কের রহস্যময় রোগ। এবার তারপরে কিন্তু আমি কবিতাও লিখিনি, আর ট্রান্সলেশন ইতিউতি করেছি, কিন্তু সেভাবে ট্রান্সলেট করিনি। তারপর 2023 নাগাদ তখন আমাদের এই ভারতবর্ষেই এলজিবিটি কমিউনিটি যেটা আছে, যৌন সংখ্যালঘু মানুষজন, তাদের একটা ওই বিবাহের একটা মানে বিবাহের তারা যোগ্য কিনা এই নিয়ে একটা সুপ্রিম কোর্টে আন্দোলন, সুপ্রিম কোর্টে কেসও উঠলো, মানে সুপ্রিম কোর্ট কোনো কিছু রায় দেবে। তা আমি দেখছি যে চারিদিকে সারা ভারতবর্ষের মিডিয়া এটা নিয়ে আলোচনা করছে, কিন্তু বাংলার যে নামকরা মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, তারা করছেন না। তাই এরকমই আমি একজন সম্পাদককে বলেছিলাম যে আপনি
আমাদের এখানে হচ্ছে না, কেন হচ্ছে না? তখন উনি বলেন আপনিই লিখুন না। তা সেই আমার প্রথম উত্তর সম্পাদকীয় পাঠানো, এবং তারপরে ওখানে উত্তর সম্পাদকীয় পাঠাবার পরপর আমি দেখলাম প্রায় প্রত্যেক মাসেই সেখানে আমার লেখা ছাপা হতে শুরু করলো, এবং ওখানে লেখা ছাপা হবার পরে আরও নানা জায়গায় ছাপা হলো। এবং এই যে আগে ছিলাম দূরের মানুষ, যে যৌন সংখ্যালঘু মানুষ আমাদের দেশে, তাদের কি অধিকার, তারা কেন এত ফোবিয়ার শিকার হবেন, এগুলোই ভাবতাম সৌম্য। কিন্তু তারপরে এক যে জিনিসটা হলো যে আমি লেখালেখি দিয়ে জড়ালাম যে না, এই কথাগুলো তো বলতে হবে। তারপর নানান পত্রপত্রিকায়, উত্তর সম্পাদকীয় ক্ষেত্রে বা রবিবারের পাতায় আমার ক্রমাগত এখনো অবধি ধরো আমার বহু লেখা ছাপা হয়ে গেছে। এবং আমি একটা জিনিস দেখলাম যে আমি যেটা মনে করতাম যে এরা ছাপছেন না কেন, মানে তাহলে কি তাদের মধ্যেও কোনো ফোবিয়া কাজ করছে, নাকি লেখকরাও আরো লিখছেন না কেন, নাকি তারা ভয় পাচ্ছেন যে লিখলে যদি তিনি একটা টার্গেটেড হয়ে যায় এরকম করে। তারপর আমি দেখলাম এটা কিন্তু কোনো সমস্যা নয়। আমরা একবার, আমি তার প্রমাণ, শুরুটা যখন করলাম প্রত্যেক সম্পাদক সানন্দে লেখা ছাপালেন, এবং এমনও হয়নি যে আমাকে কেউ এগিয়ে এসে বলেছেন যে তুমি এটা নিয়ে কি অনধিকার চর্চা করছো, বা তুমি কি এরকমও হয়নি। মানে এটা পুরো ভুল। আমার আরেকটা স্কুলের শিক্ষকতার পাশাপাশি আমার একটা খুব মানে টান ছিল, মানে আমি যেখানে থাকতাম তোমাকে বললাম তার পাশেই হচ্ছে সঙ্গীত রিসার্চ একাডেমি। তা সঙ্গীত রিসার্চ একাডেমিতে আমাদের ছোটবেলা থেকেই আমরা ওই বুধবারের রিসাইটালে, শনিবারের রিসাইটালে, বার্ষিক যে অনুষ্ঠান সেখানে খুব যাবেন, কোথায় যাচ্ছি, গান শুনতে যাচ্ছি, শাস্ত্রীয় সঙ্গীত কিন্তু, এবং ওটা ছিল নিঃশুল্ক, এখনো তাই আছে। প্রত্যেকটি মানুষ, মানে আমরা ছোটবেলাতে বড় বড় সঙ্গীতকার, যন্ত্রবাদক, এদের শাস্ত্রীয় সঙ্গীত আমরা শুনেছি। তাতে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আমার খুব একটা ভালোবাসা এবং চর্চা ছিল। তার ওর সাথে সাথেই আমার একটা যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে একটা সম্পৃক্ততা। সেটা করতে গিয়ে দেখলাম যে শাস্ত্রীয় সঙ্গীতকারদের যে একটু হলো একটা প্রিভিলেজ আমাদের সোসাইটিতে আছে, আরও বেশি পরিশ্রম করা সত্ত্বেও শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের কিন্তু সেই জায়গাটা নেই। একটি পত্রিকা আমাকে প্রস্তাব দিলেন, আপনি একটা ধারাবাহিক লিখুন। তারপর শাস্ত্রীয় ওই নাচে জন্ম নাচে মৃত্যু বলে আমি একটা ধারাবাহিক লিখলাম, সিরিজ লিখলাম। সেখানে শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের, কলকাতা বেসড, বাংলার বেসড, এবং কলকাতা তুমি জানো না সৌম্য, তুমি অত জানবেও যে সঙ্গীতকারদের, বাংলার জনগণ, বাঙালিরা শাস্ত্রীয় সঙ্গীতকারদের যেভাবে পৃষ্ঠপোষকতা করেছেন, এখানকার শাস্ত্রীয় নৃত্যের ধারাও কিন্তু অত্যন্ত পরিমাণে খাঁটি এবং উৎকৃষ্ট, এবং বড় বড় নৃত্যশিল্পীরা এখানে শিখিয়েছেন। মানে এখন এবং তাদের ছাত্রছাত্রীরাও এখন সেই ধারাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। মানে বাঙালি কিন্তু এটাতেও একদম নিবেদিত প্রাণ। মানে যদি বিরজু মহারাজের বলা যায় যে একদম প্রথম দিককার ছাত্রীরা, তাদের কিন্তু ওই 5 জনেই কলকাতা বেস, এবং তারা কিন্তু প্রথম দিককার একদম। এবং তার সঙ্গে আমি যুক্ত করব গুরু কিলুচরণ মহাপাত্র। একদম, বরঞ্চ অনেকক্ষণ কথা হচ্ছে, একটুখানি তোমার লেখা থেকে কিছু একটা অংশ যদি আমি একটা ছোট অংশ পড়ছি। কন গলি গয়ো শাম, আমার একলা সরস্বতী বাতা দে। তুমি খুব ভালো মতন জানো বিদুষী মালবিকা কানন। তা ওকে যখন আমি দেখতাম সঙ্গীত রিসার্চ একাডেমিতে, উনি মৃত্যুর কিছু আগে, মানে তখন উনি বয়স হয়ে গিয়েছেন, উনি ওখানে পাইচারি করতেন, আসতেন, কিন্তু তখনও যেহেতু গানটা শুনিনি আমি, উনি যে কোন মাপের শিল্পী ছিলেন আমি জানতাম না। পরবর্তীকালে উনি যখন মারা গেলেন তখনও আমি গিয়েছি, উপস্থিত ছিলাম, কিন্তু মানে আমার একটা খুব দ্বিধা লাগতো, একটা দ্বন্দ্ব, একটা রিগ্রেট আমি ভুগতাম। উনি যখন ওনাকে সামনাসামনি দেখেছি, আমি বলতে পারিনি যে আপনি কি অপূর্ব গান গাইতে পারেন, বা আমার ভালো লাগে, আমি তা সেটা নিয়েই এবারে সরস্বতী পুজোর লেখা আমি খুব বড় একটি পত্রিকায় ছাপা হয়েছিল। কলেজে উঠে উপলব্ধি করেছিলাম যে আমি গরিব ঘরের ছেলে। টিউশনি করে কিছুটা জোগাড় করা গেলেও কলেজে যখন কেউ একজন বলে তোকে আমার খুব ভালো লাগে, তখন তাকে নিয়ে ঘুরতে পা কাঁপে। ফুচকা খাওয়ানোর পয়সাটুকুও যে নেই, তাই ওর মা বলেছিলেন তুই আর ছেলে পেলি না, আর বাবা দার্শনিক মন্তব্য করেছিলেন কাঠ খাবে তো আংড়া হাঁকবে। অতএব সেই ভালো লাগা আর কখনো ভালোবাসা হতে পারেনি।
সেই সময় সদ্য প্রত্যাখ্যাত আমি মাঝে মাঝে কলেজের সামনে থেকে অচেনা রুটের বাসে চড়ে পড়তাম। দুপুরবেলা বাসগুলোতে যাত্রী থাকতো কম, পেছনের সিটে বসে ব্যাগ নিয়ে মুখ ঢেকে কাঁদতাম। এক পড়ন্ত বিকেলে বাস আমাকে নামিয়ে দিয়েছিল টালিগঞ্জ ট্রাম ডিপোর মোড়টাতে। তখন সম্ভবত বসন্তকাল। আমি হঠাৎ সঙ্গীত রিসার্চ একাডেমির মেন গেট দিয়ে ঢুকে পড়ে সিকিউরিটিকে থাকা ভদ্রলোককে জিজ্ঞেস করি, গান আছে আজ? তিনি উত্তর দেন, আজ তো বুধবার, 10 মিনিট হলো শুরু হয়েছে। এসেছি আগেও, কিন্তু প্রতি বুধবার ওয়েনেসডে রিসাইটাল বলে যে সাপ্তাহিক অনুষ্ঠান হয় তা আমার তখনও দেখা হয়নি। দেখলাম গান ধরেছে সমর্থ নাগারকার। হঠাৎ ওই বড় হলঘরের দরজা সজোরে খুলে গেল। সমর্থ আগত অতিথিকে গান গাইতে গাইতে প্রণাম জানালো। ঘাড় ঘুরিয়ে দেখি একজন অভূতপূর্ব সুন্দরী মহিলা, দুধের মতো সাদা গায়ের রং, ততোধিক শুভ্র মাথার চুল, তাতে একটা ছোট্ট গুটলি করা খোপা, আর ওই খোপাতে একটা ছোট্ট গোলাপ গুজে রাখা, এবং চোখে সেই সন্ধেবেলা একটা সোনালি রিমের রোদ চশমা। পরনেও সাদা ধবধবে শাড়ি আর সাদা ধবধবে স্লিভলেস ব্লাউজ। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। সমর্থ নাগারকার খেয়াল চলছে। পাশে বসা এক ভদ্রলোক বুঝি আমার মনের অবস্থা বুঝতে পেরেছেন। তিনি নিচু স্বরে আমাকে বললেন, ইনি বিদুষী মালবিকা কানান। সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে বেরিয়ে আসে, কি? স্কুলের শিক্ষকতাও তুমি করো? হ্যাঁ, স্কুলের শিক্ষকতা আমি 2008 সালে আমি সদ্য অনার্স পাশ করেছি, এবং ধরো সেপ্টেম্বর মাসে রেজাল্ট বেরোবে। জুন মাসে একটা লিভ ভ্যাকেন্সিতে আমাদের তৎকালীন যে হেডমিস্ট্রেস শিলা সেনগুপ্তা, তিনি আমাকে ডেকে বললেন যে তোমাকে ক্লাস নিতে হবে। সেই যে ক্লাস নেওয়া শুরু হলো, সেই স্কুলেই থেকে গেলাম। তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মানে সব কিছু স্কুলের সঙ্গে জড়িত। এবং প্রথম যেটা হয় যে তুমি ছাত্র সেখানকার, এই বেঞ্চগুলোতে তুমি পড়েছো, ওই ক্লাসটাতে তুমি ক্লাস করেছো, এবার তুমি টিচার হয়ে ঢুকছো, সেটা তো চললো। তারপরে তোমার টিচাররা যা শিক্ষক সহকর্মী হয়ে যাচ্ছে, কিন্তু তারা আমাকে প্রচণ্ড স্নেহ দিয়েছেন। দেখো, লেখালেখি আমরা এখন করি, আমরা নিজেরাও পড়ি, এবং বছরকার বই মেলা হয়, বইয়ের দোকান এত চলে, তার মধ্যে মানুষ পড়ছে। কিন্তু আমি ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম ভাবতাম যে হয়তো তারা বই পড়ে না, এবং বইটা কমই পড়ে। তারপর দেখলাম সমস্তটা সঠিক না। তার কারণ তারা না মোবাইলেও বই পড়ছে, তারা কিন্তু লেখালেখির সঙ্গে যুক্ত আছেই। মানে একেবারে যে ব্যাপারটা খুব অন্ধকারাচ্ছন্ন তা কিন্তু না, বই পড়া, লেখালেখি এইগুলোর মধ্যে ছাত্রছাত্রীরা এখনো যুক্ত। এবং আমার যে নিয়মিত লেখাপত্র চারিদিকে বেরোয়, আমার ছাত্রছাত্রীরা, আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা, আমার শিক্ষক শিক্ষিকারা, আমার সহকর্মী যারা, তারা এবং গার্জেনরা পর্যন্ত আমাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। এবং সেটাই তো সব থেকে ভালো জায়গা। আমরা তো সেটাই চাই যে স্মার্টফোন এলে তার একটা স্মার্ট ব্যবহার হোক, মানে সেটা বরঞ্চ একটা মানে আনস্মার্টের মতো একটা ব্যবহার না করা যেন, এবং ঘন্টার পর ঘন্টা একটা বিষয়ের প্রতি অ্যাডিকশন না তৈরি হয়ে ভালো জিনিস দেখি, ভালো সিনেমা দেখি, ভালো কিছু পড়ি, হতেই তো পারে। কিন্তু তার মানে এই জায়গাটা থেকে মানে তাও ছাত্রছাত্রীদের মধ্যে আরো বেশি করে পড়ার প্রবণতা বেশি দরকার। কারণ এখন কিন্তু বর্তমানে যা অবস্থা, তার থেকে লাইব্রেরি ক্লাস নেই, লাইব্রেরি নেই। একটা সময় লেখকরা একটা সংস্কৃতি ক্ষেত্রে স্টার ছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যে ওরা কি লিখছেন এটা নিয়ে একটা যে শোনা, একে অপরকে কালচার করা প্রত্যেকটা সময়। সেই কারণেই এই স্টারডামটা তাদের ছিল, মানে একটা প্রায় অভিনেতা অভিনেত্রীর মানে স্টারডাম। এটা হয়তো কিছুদিন আগে একজন প্রখ্যাত সাহিত্যের পডকাস্টে বলছিলেন ইন্টারভিউয়ারকেই, যে তুমি কিন্তু দেখবে না এখন বড় বড় অনুষ্ঠানে অভিনেতা অভিনেত্রীদের ডাকা হচ্ছে, লেখকদের ডাকা হচ্ছে না। ঠিক তাই। কিন্তু তার মানে অ্যাকসেপ্টেন্স কি কমছে? তা না, কিন্তু তাদের কাছে হচ্ছে এই বাণিজ্যিক দিকটা, এবং হয়তো সেই জিনিসটা খায় কম, মানে সো কল্ড সেই জায়গাটা থেকে হয়তো ভাবনাটা হয়। কিন্তু না, এটারও যে একটা ভাবনার দিক রয়েছে। আমি বলছি কি 100%-এর মধ্যে হয়তো 12%, 15% ছাত্রছাত্রীও বই পড়ছে, ম্যাগাজিন পড়ছে, কিন্তু আরেকটু এটাকে বাড়াতে হবে, আরো বাড়াতে হবে। এবং অবশ্যই এই যে সম্পাদকীয় লেখাগুলো মানে যে কটা শুনলাম, এবং আরো অনেক প্রচুর লেখা রয়েছে, এগুলোকে নিয়ে পরবর্তীকালে এক জায়গায় করে কোনো প্রকাশনা করার ইচ্ছা আছে? প্রস্তাবও এসে গেছে, আমি সেগুলো সব কম্পাইল করতে শুরু করে দিয়েছি, খুব তাড়াতাড়ি জমা দেব। এবং ওরা মানে বড় প্রকাশকের কাছ থেকে প্রস্তাব এসছে, খুব শীঘ্রই হবে। বাহ,
তার জন্য অনেক অনেক শুভেচ্ছা অবশ্যই রইল। কিন্তু এরকম আরো কিছু লেখা যদি তোমার ভালো লাগার লেখা যদি একটু শেয়ার করো। আমি তারপরে তোমার এই নন ফিকশন লিখতে লিখতেই আমি একটি ছোট গল্প একটি কিশোর পত্রিকায়, মানে শিশু কিশোরদের জন্য পত্রিকা, নাম করা পত্রিকায় পাঠিয়েছিলাম। মানে সেই পত্রিকা আমরাও ছোটবেলা থেকে পড়তাম। সেই পত্রিকাতে আমার গল্প ছাপা হয়েছিল গত বছর, এবং সেটা আমার কাছে একটা খুব আনন্দের ছিল। তাহলে সেটা থেকে একটুখানি আমরা শুনি, কারণ আমরা আড্ডার প্রায় অনেকটা শেষের দিকে প্রায় পৌঁছে যাচ্ছি, তাই একটুখানি আমি এখানে এই গল্পটা লিখেছিলাম। একটি ছেলে একটি স্কুলে, বাচ্চা ছেলে ক্লাস 7-8-এ পড়ে, সে নাচ করতে পছন্দ করে, কিন্তু বাবা তাকে নাচ করতে দেয় না। এবং সে করলো কি, এই স্কুলের নাচ যে শেখে তার পাশের বাড়ির জেঠিমা তাকে টাকা পয়সাটা দেন। এবং একবার স্কুলে কম্পিটিশন হলো, ইন্টার স্কুল কম্পিটিশন, সেখানে এই ছেলেটি ফার্স্ট প্রাইজ আনলো। আর ওই ফার্স্ট প্রাইজের দিনেই বাবা প্রথম জানতে পারলেন যে এতদিন ছেলে ভেবেছিল যে বাবা বোধহয় খুব তাকে মারধর করবে বা বকবে, তা করেননি। এবং এরকম করে একটা লেখাটা খুব প্রশংসিত হয়েছিল চারিদিকে। ছেলের লেখাটার নাম ঘুঙুর। জেঠিমা স্টিলের ডাব্বা থেকে একটা 200 টাকার নোট বের করে রন্টির হাতে দিল। কমলা আর হলুদ রঙের সেই নোট হাতে নিয়ে রন্টি শক্ত করে ধরে রাখলো। পকেটে ঢোকাবি কিনা ভাবছে। এদিকে তার 2 গাল বেয়ে উষ্ণ ধারাস্রোত নেমে এলো। রন্টির কান্না দেখে জেঠিমা হাসছে আর নিজের ভাষায় বলছে, কান্দোস ক্যা বোকা ছেলে, যা ভর্তি হ গিয়া। রন্টি আর দাঁড়ালো না। জেঠিমার বাড়ি থেকে নেমে সাইকেলটা চেপে ছুট লাগালো ওই স্কুলের দিকে। দক্ষিণায়ন নৃত্য সঙ্গম। বাবা জানতে পারলে আস্ত রাখবে না, মায়ের কানে গেলে মন খারাপ করবে। তবু রন্টি নিজেকে থামাতে পারল না। স্কুলের অফিসে ঢুকে মাইনে নেয় যে সেই ভদ্রলোককে জানালো সে নাচে ভর্তি হতে চায়। কিন্তু তোমার সঙ্গে তো বড় কাউকে আসতে হবে, নাহলে ভর্তি হবে কি করে? অভিভাবকের সই লাগবে। রন্টি পড়ল মহা ফ্যাসাদে। কি হবে, কে করবে সই? মাইনে নেওয়া ভদ্রলোকই সমস্যার সমাধান করে দিল। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা পয়সা জমা করে যাও, আজ তো বৃহস্পতিবার, এই সপ্তাহ থেকে ক্লাসও শুরু করে দিতে পারো, পরে শুধু মা বাবা কেউ একজন আসতে হবে সই করতে। ক্লাস 8-এর রন্টি হাফ প্যান্ট পরে বেশিরভাগ সময়। শনিবার বিকেলে উপস্থিত হলো নীল গেঞ্জি আর কালো হাফ প্যান্টে তার নতুন স্কুলে। পড়ার স্কুলে ছোটবেলায় ভর্তি হওয়াটা তার মনে নেই খুব একটা, কিন্তু এই যে নাচের স্কুলে একা একাই ভর্তি হলো, 2 দিন বাদে ক্লাসও করতে হলো, এটা তাকে মারাত্মক উত্তেজিত করলো। ভিতরে ভিতরে ভয়ও করছে, বাবা যদি ধরে ফেলে সে নাচের স্কুলে ভর্তি হয়েছে, তাও আবার পাশের বাড়ির রত্না জেঠিমার টাকায়, তাহলে তো রক্ষে নেই। নাচের আন্টি মিষ্টি হাসিতে কাছে ডেকে নিয়ে জানতে চাইলেন, এর আগে কখনো নেচেছো? রন্টি মাথা নাড়ল। স্কুলে সে ছোট্টবেলা থেকে নাচ করে, পাড়ার ক্লাবেও। পুরো স্কুলে আগে সেই একা ছেলে ছিল যে নাচতো, কিন্তু গত বছর থেকে নতুন একটা ছেলে এসেছে, নাম অভিজিৎ। সে ভালো নাচে, অন্তত রন্টির চেয়ে তো ভালোই। রন্টি স্কুলে তাই বেশি পাত্তা পায় না নাচে, কারণ অভিজিৎ নাচ শেখে। ওর হাতের মুদ্রা সুন্দর, মুখের অভিব্যক্তি অপূর্ব, আর খুব তাল জ্ঞান। ওর সঙ্গে রন্টি পেরে উঠছে না, আর সেই জন্যই তার নাচ শেখার আগ্রহ বেড়ে গেছে এত। এবার সে ভালো নাচ শিখে অভিজিৎকে হারিয়ে দেবে। মানে আরো গল্প এগিয়েছে একদম। অবশ্যই এইভাবেই আমরা আমাদের মানে আড্ডার প্রায় একদম শেষে চলে এসেছি। একটাই কথা বলতে চাই যে আগামী দিনে তোমার এই লেখালেখি সেগুলোর একত্রিত হয়ে একটা যেগুলো সম্পাদকীয়তে আরেকটা কথা তোমাকে আমি এখানে একটু অ্যাড করব। তুমি লেখালেখির কথা বলছিলে এবং স্কুল শিক্ষকতার কথা বলছিলে। সৌম্য, এই দুটো চালানো একসাথে কিন্তু, যদিও আমাদের প্রত্যেককেই এই যুদ্ধটা করতে হয়, তার কারণ হচ্ছে যে সাহিত্য লিখেই যে আমাদের দিনাতিপাত হবে বা সংসার চালাতে পারবো সেটাও তো একটা জায়গা, সেটা নয়। কিন্তু আমার যেটা প্রতিদিনের সংগ্রাম হয়, মানে লিখছি সবই ভালো, সেটা হচ্ছে স্কুল সারাদিন করে তারপর বেশ অনেকটা রাত অবধি লেখালেখি শেষ করে জমা দেওয়ার তাড়া থাকে। এই জীবনটাও খুব মানে এই ব্যালেন্সটাও খুব দরকার এবং এটা খুব এনজয় করছি। একদম এইভাবেই লাইফটা এনজয় করো, আর এইভাবে মানে লাইফে ব্যালেন্স করে চলো। তোমার স্কুল শিক্ষকতা একদম দুরন্ত গতিতে চলতে থাক, ছাত্রছাত্রীরা আরো সমৃদ্ধ হোক তোমার কাছ থেকে, আর আগামী দিনে তোমার এরকম লেখালেখি সব একত্রিত হয়ে আরো আরো সুন্দর সুন্দর প্রকাশনা আমরা পাই। এর জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল তোমার জন্য, এবং অনেক অনেক ধন্যবাদ এই দুই হুজুরের গপ্পে এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি একদম তোমার প্রতি কৃতজ্ঞ এবং দুই হুজুরের গপ্পে সকলের প্রতি, যে এত অপূর্ব একটি অনুষ্ঠান এবং রুচিসম্মত অনুষ্ঠান। ওই যে প্রথমে তোমাকে বললাম যে
লেখকদের কোথাও ডাকা হয় না। এই তো লেখকদের ডাকা হয়, তারই প্রমাণ আমরা বহন করছি যে দুই হুজুরের গপ্পে আমরা কিন্তু প্রায়শই কবি সাহিত্যিকদের সঙ্গে আমরা আড্ডায় সামিল হই এবং সেই আড্ডায় অবশ্যই পর্দার ওপারে আপনারাও থাকেন। তাই এইভাবে আগামী দিনেও দুই হুজুরের গপ্পে থাকতেই হবে এবং সঙ্গে রাখতেই হবে কলকাতা দূরদর্শনকে। নমস্কার। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা, ইউথ আড্ডা।